তথা পশ্চিমবঙ্গ সরকার, তাদের কাছে আমরা বারংবার কিন্তু আমরা দাবি করেছিলাম যে ওনার কি হলো, ওনাকে যে এই যে 56 দিন ওনার যে দেহটা রাখা হলো, তারপরে সেই 56 দিনের পরবর্তীতে কি করা হলো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার কিন্তু আজ অব্দি সেই রিপোর্ট আমাদেরকে দিতে পারেনি। আমরা বারে বারে দাবি করছি, এবং সেই আমরা যে এত বড় একটা অন্যায় করেছি, যে বালক ব্রহ্মচারীর পচা গলা দেহ রেখে নাকি আমরা ব্যবসা করেছি, দান্দাবাজি করেছি, তাই আমাদের এগেনস্টে কেস হয়েছিল। কিন্তু স্যার জানেন, সেই কেসটা আজকের দিনেও চলছে। সেই কেসটা যখন নাকি কোর্টে ওঠে, আমরা সন্তান দলের গুরু ভাই বোনরা উপস্থিত থাকি সরকার পক্ষ থেকে, তখন সেই কেসটাকে আবার পিছিয়ে দেওয়া হয়। পিছিয়ে দিতে 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 আজকে 30 বছর অতিক্রান্ত। আজকে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে সন্তান দল বলছে তাদের ধর্ম যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, বাস্তব ভিত্তিক, সেই সন্তান দলের শিষ্যরা বলছে তাদের গুরুদেবের পচাগালা দেহ নিয়ে সে জীবিত আছে। এটা কেমন করে সম্ভব? এটাই তো জনসাধারণের সাধারণ প্রশ্ন। কিন্তু পাশাপাশি জনসাধারণ কিন্তু আরেকটা জিনিস তারা জানার বা বোঝার চেষ্টা করেনি, যে আমরা কি বলতে চাচ্ছি। সেদিন তো তার দেহই পাওয়া যায়নি, কোথায় গেল সেই দেহ? তাই সরকারের কাছে বারে বারে দাবি করার পরেও কিন্তু তারা কিন্তু সেই দিকটায় কিন্তু আলোকপাত করছেন না। তো যদিও আজকে স্যার নেতাজির জন্ম উৎসব, আমি আর এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে আমাদের লিখিত কিছু বই আছে স্যার, আমি শ্যামল কাকুকে বলবো সেই বইগুলো স্যার আপনাকে দিতে। আপনি স্যার আপনি জ্ঞানী মানুষ, হয়তো স্যার আপনি জিনিসটা জানেন না আর কি, মানে সেই বইটা হয়তো আপনি পাননি, জানেন না বলতে আমি সেটা বলছি, সেই বইটা পাননি। সেই বইটা আমাদের শ্রদ্ধেয় সন্তান দলের সম্পাদক চিত্ত শিকদার মহাশয় লিখেছেন, বিশ্ব বিস্তৃত নির্বিকল্প সমাধি। এবং আপনি জানেন যে এত বড় ভিলেন চিত্ত শিকদার, যে নাকি বলেছিলেন যে পরমপিতা জীবিত, ভারত সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত তাকে কি করা হয়েছিল জানেন? যত অত্যাচার তো শারীরিকভাবে করা হয়েছে, লাস্টে লাই ডিটেক্টর মেশিনে তাকে বসানো হয়েছিল। সেই লাই ডিটেক্টর মেশিন থেকে রিপোর্ট এসে ক্লিন ম্যান হিসাবে। তাই তখন সেই প্রশাসনিক ব্যক্তিরা তারা চিত্র শিকদারের কাছে ক্ষমা চেয়েছে যে আমরা এতদিন ধরে ভুল করেছি, কিন্তু এই কথাগুলো কিন্তু কোনো পত্র পত্রিকাতে কিন্তু ছাপেনি। চেপেছে যে চিত্ত শিকদার তথা সন্তান দল বালক ব্রহ্মচারীর শিষ্যরা গুরুদেবের দেহ নিয়ে ব্যবসা করছে আর কি। তো কাজেই আমাদের পরমপিতা আছেন, এবং তার প্রমাণ পাওয়াও গেছে স্যার। 1993 সনের ঘটনা, 1994 সনেই সে জুলাই মাসে স্টেটসম্যান পত্রিকাতে একটা ছবি বের হলো স্যার। সেই ছবিতে দেখা যাচ্ছে আমাদের গুরুদেব দাঁড়িয়ে আছেন, তার সাথে আরো 5 জন আছেন। সেই ছবির ক্যাপশন কি ছিল জানেন স্যার? ক্যান ইউ সে দি পারসন বিহাইন্ড দি মাস্ক? মুখোশের আড়ালে কারা কারা আছে? আমরা স্টেটসম্যান পত্রিকাতে বারে বারে দাবি করেছি এরা কারা আপনারা বলুন, তারা কিন্তু আর উত্তর দেয়নি। তো কাজে একটা বিশাল দাদা, সেই দাদাটাকে না সরকার চাচ্ছে না উদ্ঘাটন করলেই, যে আপনি বললেন না স্যার যে যেমন আগের কংগ্রেস সরকার চায়নি, তাহলে ঢুকলে পরেই তো বিপদ, তাহলে তো জওহরলাল নেহরু তো প্রধানমন্ত্রী হতে পারবে না। তাই নেতাজিও যদি এসে যায় তাহলে তো বাকি যারা আছে করে কর্মে খাচ্ছে তারা তো খেতে পারবে না। তাই গুরুদেব দুঃখ করে বলেছিলেন যে বাড়ির জমিদার বাড়ির বাইরে গেছে, চাকর গোমস্তার হাতে দায়িত্ব পড়েছে, চাকর গোমস্তা কখনো চাইছে না জমিদার ফিরে আসুক, সেই রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সামিল হয়েছি, উত্তর পূর্ব ভারতের এই প্রবেশদ্বার, এই পুণ্যভূমি ধুবড়ি, যেখানে নাকি নেতাজির পদধূলি পড়েছে, এই পুণ্যভূমি যেখানে নাকি শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দর পদধূলি পড়েছে, এই পুণ্যভূমি যেখানে আমাদের পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের পদধূলি পড়েছে, এবং বাংলা সাহিত্যের বোধহয় মনসামঙ্গল কাব্যের যে নেতাই ধুবুনি, সেই নেতাই ধুবুনির ঘাটও এখানে, সেই ধুবুনি থেকেই কিন্তু ধুবুনি নামটা বোধহয় উৎপত্তি হয়েছে যতটুকু আমি জানতে পেরেছি। তো কাজেই স্যার এরকম একটা মুহূর্ত আপনি স্যার এলেন, আপনার চিন্তা চর্চা ব্যক্ত করলেন, আমরা স্যার কৃতজ্ঞ। এবং এখানে এই শিখ টেম্পল, মানে শিখদের যে দশম গুরু টেক বাহাদুর, উনিও অবস্থান করেছিলেন, তার গুরুদ্বারা এখানে রয়েছে। এখানে 5 জন পীরের দরগা রয়েছে। কাজে একটা পূর্ণ ভূমি আমাদের কাছে। এই ভূমিতে আমরা সামিল হতে পেরে আমরা নিজেরা যেমন ধন্য মনে করছি, এবং আমরা মনে করছি ধুবড়িবাসী ধন্য যে আমরা একটা বার্তা ধুবড়ির বুকে দিয়ে গেলাম। নেতাজি সুভাষচন্দ্র বোস জীবিত জীবিত জীবিত, সে ফিরে আসছে নেতার বেশেই, তার 50 লক্ষের বাহিনী এশিয়ান লিবারেশন আর্মি নিয়ে এই উত্তর পূর্ব ভারত দিয়ে তার আগমন ঘটবে। তখন আবার আমাদের জন্য ভুল বোঝানো হবে কিন্তু যে বিদেশি রাষ্ট্র আমাদেরকে আক্রমণ করছে, সেই ভুলের ফাঁদে আমরা যেন পা না দেই, এই আহ্বানটুকু।
এবং তার সাথে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে স্যার এলেন, এসে তার বক্তব্য তুলে ধরলেন। আমরা সন্তান দলের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।